আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্স বা শর্ত সাপেক্ষ বাক্য নিয়ে। কন্ডিশনাল সেন্টেন্স বা শর্ত সাপেক্ষ বাক্য ইংলিশ গ্রামার একটি গুরুত্বপূর্ণ অংশ। তো এটা আমাদের বিভিন্ন সময়ে কাজে লাগতে পারে। আমাদের রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে কাজে লাগতে পারে, কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে কাজে লাগতে পারে কিংবা অন্যান্য যত গ্রামাটিক্যাল সাইড আছে সব ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগতে পারে। তো ইফ যুক্ত সেন্টেন্স আমরা যখন ব্যবহার করব সেই ক্ষেত্রে আমরা সেগুলোকে কিভাবে ব্যবহার করব সবকিছু কিন্তু এই কন্ডিশনাল সেন্টেন্সের আন্ডারে আলোচনা করা হয়ে থাকে। তো কন্ডিশনাল সেন্টেন্স বা শর্ত সাপেক্ষ বাক্য কি? কন্ডিশনাল সেন্টেন্স বা শর্ত সাপেক্ষ বাক্য হলো এমন বাক্য যে বাক্যে কোনো শর্তের প্রেক্ষিতে কোনো একটা ফলাফল ঘটে, অর্থাৎ কোনো একটা ফলাফল ঘটাইতে গেলে কোনো একটা শর্ত প্রদান করতে হয়। ইংরেজি বাক্যের গুরুত্বপূর্ণ একটি অংশ। এই বাক্যে কয়টা অংশ থাকে এখানে? শর্ত থাকে এবং তার ফলাফল থাকে। এই বাক্য তাহলে শর্ত প্রকাশ করে এবং তার ফলাফল প্রকাশ করে। কন্ডিশনাল সেন্টেন্স ইফ দিয়ে শুরু হয়, তবে সবসময় না, অনেক সময় এর ব্যতিক্রমও দেখা যায়। এই বাক্যগুলো বিভিন্ন ধরনের হতে পারে, যা শর্ত, প্রকৃতি এবং ফলাফলের সম্ভাবনার উপর নির্ভরশীল। অর্থাৎ এই বাক্যগুলো বিভিন্ন ধরনের হতে পারে, অর্থাৎ বিভিন্ন টাইপের হতে পারে। টাইপ বলতে কি? অর্থাৎ শর্তটা সেই শর্তটা বাস্তব নাকি অবাস্তব, কিংবা সেই ফলাফলটা যেটা ঘটছে সেটা বাস্তব নাকি অবাস্তব, কিংবা তাদের কাল বা তাদের টেন্স, সেই শর্তটা বা তার ফলাফলটা কখন সংঘটিত হচ্ছে, এসবের উপর ভিত্তি করে কন্ডিশনাল সেন্টেন্স বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স কি? কন্ডিশনাল সেন্টেন্স হলো এমন একটি বাক্য যেখানে একটি শর্ত এবং তার ফলাফল প্রকাশ করে। এই বাক্যগুলোতে সাধারণত কয়টি অংশ থাকে? ২ টি অংশ থাকে। একটা হচ্ছে ইফযুক্ত ক্লজ, আরেকটা হচ্ছে মেইন ক্লজ। অর্থাৎ সমস্ত যে বাক্যটা সেটা ২ টি পার্টে বিভক্ত। একটা হচ্ছে ইফযুক্ত ক্লজ, আরেকটা হচ্ছে মূল যে ক্লজটা, মেইন ক্লজ সেইটা। তাহলে আ এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এটার মাধ্যমে আমরা একটু আলোচনা করি। আ এই যে পানি, এখানে যখন ১০০°C তাপমাত্রা দেওয়া হয় তখন কি হয়? পানিটা ফুটতে শুরু করে কিংবা পানিটা বাষ্পে পরিণত হতে শুরু করে। তাহলে এখানে শর্তটা কি? পানিটা বাষ্পে পরিণত করতে হলে শর্তটা হচ্ছে ১০০°C তাপমাত্রায় পানিটাকে ফোটাতে হবে। কিংবা যদি শর্তটা কি? যদি ১০০°C তাপমাত্রায় আমরা পানিটাকে ফোটাই তাহলে পানি বাষ্পে পরিণত হবে। তাহলে ফলাফল কি? পানিটাকে বাষ্পে পরিণত করা। শর্তটা কি? ১০০°C তাপমাত্রায় পানিটাকে ফোটানো। তাহলে আশা করি বোঝা গেছে যে শর্ত বা ইফ যুক্ত ক্লজ কিংবা কন্ডিশন কি, আর তার ফলাফল কি বা মেইন ক্লজের অংশটা কি? সেটা আশা করি বোঝা গেছে। এখানে আমরা উদাহরণে দেখতে পাচ্ছি ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়। এটা কি? শর্ত। যদি বৃষ্টি হয় তাহলে কি হবে? যদি বৃষ্টি হয় উই উইল স্টে অ্যাট হোম, আমরা বাসায় থাকবো, আমরা বাড়িতে থাকবো। তাহলে যদি বৃষ্টি হয় তাহলে আমরা বাড়িতে থাকবো। তাহলে এটা কি? এটা হচ্ছে ফলাফল। ফলাফল কেমন ফলাফল? এটা হচ্ছে বাস্তব ফলাফল, কিংবা একটা যেটা সত্যিই ঘটতে পারে সেরকম একটা ফলাফল। আমরা বাড়িতে থাকবো। এটা কি? ফিউচার টেন্সে আছে। ঠিক আছে? তো এর উপর ভিত্তি করে আবার কন্ডিশনাল সেন্টেন্সকে কত ভাগে ভাগ করা যায়? এর উপর ভিত্তি করে ৪ ভাগে ভাগ করা যায়। যেমন কি 0 কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড অ্যান্ড থার্ড কন্ডিশনাল। 0 কন্ডিশন কি? 0 কন্ডিশনে সাধারণত সত্য, যে সকল কন্ডিশনে সাধারণ সত্য, বৈজ্ঞানিক সত্য কিংবা সাধারণ অভ্যাস বোঝায়। এরকম আ ঘটনা যদি ঘটে তাহলে সেটা সর্বদা সত্য। এক কথায় হচ্ছে যা সর্বদা সত্য। তাহলে এমন হলে কি হবে? এমন হলে ইফ যুক্ত ক্লজেও থাকবে প্রেজেন্ট সিম্পল টেন্স এবং মেইন ক্লজেও থাকবে প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে উভয় ক্ষেত্রে উভয় ক্লজই কি থাকবে? প্রেজেন্ট টেন্সে থাকবে। উভয় ক্লজই প্রেজেন্ট টেন্সে থাকবে এবং সেগুলোকে সাধারণ সত্য হতে হবে, বৈজ্ঞানিক সত্য হবে কিংবা সাধারণ অভ্যাস বোঝাতে হবে। তাহলে তখনই হবে সেটা 0 কন্ডিশনাল। 0 কন্ডিশনের গঠনে কি হবে? যদি ইফ যুক্ত ক্লজ প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট সিম্পল টেন্স হয় তাহলে তার রেজাল্ট বা মেইন ক্লজটাও হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। যেমন কি ইফ ইউ হিট ওয়াটার, যদি তুমি পানি গরম করো, ইট বয়েলস, তা ফুটে। যদি তুমি পানি গরম করো, এটা কি প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে না? তাহলে ফলাফলটাও আছে প্রেজেন্ট সিম্পল টেন্সে। অর্থাৎ এটা কি? একটা সত্য। এটা হচ্ছে একটা সত্য এবং সেটা হচ্ছে বৈজ্ঞানিক সত্য। আচ্ছা, ইফ ইউ মিক্স রেড অ্যান্ড ব্লু ইউ গেট পার্পল। তুমি যদি লাল এবং আ তুমি যদি লাল এবং নীল মেশাও তাহলে কি হবে? তুমি লাল এবং নীল মিশালে সেটা পার্পল কালারে পরিণত হবে বা বেগুনি কালারে সেটা পরিণত হবে। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা সাধারণ সত্য। তো এটা উভয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট সিম্পল টেন্সে কিন্তু আছে। আচ্ছা, তাহলে 0 কন্ডিশন হলে উভয় ক্লজ হবে প্রেজেন্ট সিম্পল টেন্সে। তারপর নেক্সটে আছে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কন্ডিশন বা প্রথম শর্ত সাপেক্ষ বাক্য। এটা কেমন? এটা হচ্ছে বাস্তব বা সম্ভাব্য ভবিষ্যৎ ঘটনা বোঝাতে ব্যবহার হয়। অর্থাৎ কোনো একটা শর্ত যদি হয়, সেই শর্তের সাপেক্ষে ভবিষ্যতে কী হবে? এরকম বর্ণনা করলে তা হবে হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। এখানে ইফ যুক্ত ক্লজে যদি প্রেজেন্ট সিম্পল থাকে, তাহলে মেইন ক্লজে হবে ফিউচার সিম্পল। অর্থাৎ মূল ভার্বের আগে উইল বসালেই হয়ে যাবে। যেমন কি ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, উই উইল স্টে হোম, আমরা বাসায় থাকবো। স্টের সাথে কি? উইল, তাই না? উই উইল স্টে হোম, আমরা বাসায় থাকবো। ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস ইন দ্য এক্সাম। ইফ ইউ স্টাডি হার্ড, এটা কি সিম্পল টেন্স আছে না বা ইনডিফিনিট টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। তাহলে
সেটা ভবিষ্যৎ বোঝাবে কি পাস্ট, উইল পাস, তাই না? ভবিষ্যৎ বোঝাবে ইউ উইল পাস ইন দ্য এক্সাম। তুমি যদি এখন কঠোর পরিশ্রম করো তাহলে ভবিষ্যতে তুমি কি ইউ উইল পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করবে। এটা ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনা বা শর্ত প্রকাশে ব্যবহৃত হয়। অর্থাৎ কন্ডিশনটা থাকবে প্রেজেন্টে এবং তার ফলাফল ঘটবে ফিউচারে। তাহলে এটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার সম্ভাব্য ফলাফল বোঝাতে সাহায্য করে। তাহলে কি এটা ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনা বা শর্ত প্রকাশে ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে সেকেন্ড কন্ডিশনটা কি? সেকেন্ড কন্ডিশন হচ্ছে অবাস্তব বা আ কাল্পনিক অবস্থা বোঝাতে ব্যবহার হয়। এমন শর্ত ব্যবহার করে যা বর্তমান এবং ভবিষ্যতে পূরণ হওয়ার কোনো সম্ভাবনা নেই বা সম্ভাবনা কম। এরকম ব্যবহার হয়। যেমন কি অতীতে যেটা ঘটে গিয়েছিল সেটা তো আর পরিবর্তন হবে না, তাই না? এই কারণে এটা হচ্ছে কি এটা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই বা শর্তটা পূরণ হওয়ার কোনো পসিবিলিটি এখানে নাই। কারণ অতীতে আমি যদি ওইটা করতাম তাহলে অতীতে ওইটা হতো। তাহলে এটা কি পরিবর্তন হয়? হয় না তো। যেমন কি ইফ যুক্ত ক্লজ যদি পাস্ট সিম্পল টেন্সে হয় তাহলে মেইন ক্লজে ভার্বের বেস ফর্মের আগে উড ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ ইফ আই হ্যাড $1,000,000, হ্যাড মানে কিন্তু ছিল, ঠিক আছে? এটা কিন্তু হ্যাভ এর পাস্ট ফর্ম। এটা কিন্তু পারফেক্টের না, এটা হচ্ছে হ্যাভ এর পাস্ট ফর্ম। আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আমি বিশ্ব ভ্রমণ করতে পারতাম, আই উড, তাই না? তাহলে এখানে কিন্তু শুধু উড না, উড, কুড, মাইট এগুলোও কিন্তু ব্যবহৃত হতে পারে। আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। ইফ আই ওয়ের ইউ, আমি যদি তুমি হতাম, এটা কি সম্ভব? এটা তো সম্ভব না। আই উড নট ডু দ্যাট, আমি এটা করতাম না। তাহলে এটার শর্তটাও সম্ভব না, যেমন তার ফলাফলটাও সম্ভব না, কারণ অতীতে যা ঘটে গেছে তা পরিবর্তন করা সম্ভব না। তাহলে ইফ যুক্ত যদি পাস্ট সিম্পল টেন্স হয় তাহলে তাহলে কি হবে? তাহলে মেইন যে ক্লজটা তার আগে উড ব্যবহৃত হবে এবং ভার্বের পূর্বে উড ব্যবহৃত হয়ে সেটা একটা অতীতের কোনো একটা ভবিষ্যৎকাল নির্দেশ করবে। এটা অবাস্তব কিংবা কাল্পনিক অবস্থা প্রকাশ করতে ব্যবহৃত হয়। এটি আমাদের কল্পনা বা অনুমান প্রকাশ করতে সাহায্য করে। ঠিক আছে? আচ্ছা। তারপর কি? তারপর থার্ড কন্ডিশনে কি আছে? থার্ড কন্ডিশনে আছে অতীতের অবাস্তব বা কল্পিত অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়। এটা বর্ণনা করে যা অতীতে পূরণ হয়নি কিংবা তার ফলাফল পরিবর্তন করা যায় না। অর্থাৎ তার ফলাফল কি পরিবর্তন করা যাবে? যাবে না। এটা কি ইফ যুক্ত পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ অতীতে কি হয়ে গেছে, তাই না? এবং যদি পাস্ট পারফেক্ট হয়, পারফেক্ট হলে কি হবে? এখানে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলো আসতে পারে এবং মেইন ক্লজ হবে পাস্ট পার্টিসিপল। যেমন কি ইফ আই হ্যাড স্টাডিড, এটা কিন্তু হ্যাড স্টাডিড, এটা V3। ইফ আই হ্যাড অর্থাৎ এটা কি পারফেক্ট টেন্স, তাই না? পারফেক্ট টেন্স। স্টাডিড হার্দার আই উড হ্যাভ পাসড দ্য এক্সাম, আমি পরীক্ষাটা পাস করতে পারতাম। তাহলে হ্যাভের আগে কি উড হ্যাভ, ঠিক আছে? আচ্ছা, ইফ শি হ্যাড নোন অ্যাবাউট দ্য মিটিং শি উড হ্যাভ অ্যাটেন্ড। এখানে কি হ্যাড হচ্ছে পারফেক্টের হ্যাড এবং নোন হচ্ছে V3। তাহলে এমন যদি হয় তাহলে কি হবে? ভার্বের আগে উড হবে, অর্থাৎ হ্যাভের আগে কি হবে? উড হবে। উড, কুড, মাইট এগুলো হতে পারে। যদি সে মিটিং সম্পর্কে জানতো সে অংশগ্রহণ করতো, অর্থাৎ সেটা আর পরিবর্তন করা সম্ভব না। আচ্ছা, এটা অতীতের অবাস্তব অবস্থা যা অনুতাপ প্রকাশ করতে ব্যবহার করা হয়। তার মানে কি? ইস! আমি যদি ওই কাজটা এভাবে করতাম তাহলে এই হতো। এরকম আ অনুতাপ প্রকাশ করে, তাই না? এটি আমাদের অতীতের ভুল কিংবা হারানোর সুযোগ সম্পর্কে চিন্তা করতে সাহায্য করে। অর্থাৎ সেন্টেন্সে বা বাক্যে কিংবা আমাদের মনোভাব প্রকাশ করে কীভাবে সাহায্য করে কন্ডিশনাল সেন্টেন্সগুলো, তার গুরুত্ব আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে দেখি বাক্যের শুরুতে অথবা শেষে বসতে পারে ইফযুক্ত ক্লজ, কিন্তু যেকোনো জায়গায় বসতে পারে। শুরুতেও বসতে পারে, শেষেও বসতে পারে। ইফযুক্ত ক্লজ যদি শুরুতে বসে তাহলে এরপরে কমা হয়। যদি শেষে বসে তাহলে ইফযুক্ত ক্লজের আগে কমা ব্যবহৃত হয় না। আচ্ছা, ইফ ছাড়া যদি ইফ না থাকে তাহলে কি থাকতে পারে? ইফ না থাকলে কিন্তু আনলেস থাকতে পারে। ঠিক আছে? কিংবা প্রোভাইডেড দ্যাট অ্যাজ লং অ্যাজ এগুলো থাকতে পারে ইফের পরিবর্তে। ঠিক আছে? আচ্ছা, কিংবা অন্যান্য শর্ত বা অন্যান্য ব্যবহারের ক্ষেত্রে। তারপর মিক্সড কন্ডিশনাল। কখনো সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল মিশ্রভাবে ব্যবহৃত হয়। যেমন কি ইফ আই হ্যাড স্টার্টেড, এখানে আ ভি V3 হ্যাড প্লাস V3 তাহলে কি এটা থার্ড কন্ডিশন। আই উড বি এ ডক্টর, এটা কি তাহলে সেকেন্ড কন্ডিশন, তাই না? আচ্ছা, যদি আমি আরো কঠোর পরিশ্রম করতাম আমি এখন ডাক্তার হতাম। আচ্ছা। এখানে সারসংক্ষেপগুলা দেওয়া আছে সেগুলো দেখে নিও যে 0 কন্ডিশন হলে ইফ যুক্ত প্রেজেন্ট সিম্পল টেন্স থাকবে এবং মেইন ক্লজে থাকবে সিম্পল টেন্স। বোঝাবে কি? সাধারণ অভ্যাস। ফার্স্ট কন্ডিশনে কি থাকবে? ইফ যুক্ত প্রেজেন্ট সিম্পল টেন্স থাকলে মেইন ক্লজে থাকবে উইলের সাথে বেস ফর্ম, অর্থাৎ মূল ভাবের সাথে উইল যোগ হবে। বাস্তব বা অসম্ভব ভবিষ্যৎ বোঝায়। সেকেন্ড কন্ডিশন কেমন হবে? ইফ যুক্ত পাস্ট সিম্পল টেন্স যদি থাকে তাহলে ভার্বের আগে উড যোগ হবে এবং এটা বোঝায় অবাস্তব বা কাল্পনিক অবস্থা। আর থার্ড কন্ডিশনে কী হবে? ইফ যুক্ত পাস্ট পারফেক্ট হলে, যদি পাস্ট পারফেক্ট হয়, ঠিক আছে? পাস্ট পারফেক্ট হলে হ্যাভের আগে কী হবে? উড হবে। আর V3 হবে, পাস্ট পার্টিসিপল হবে। তাহলে সেটাকে আমরা বলবো থার্ড কন্ডিশন। তো এই ছিল আমাদের কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। তো এর সমস্ত যে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে যে স্মার্ট নোটটা সেটা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য। আশা করি এ নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানিও।